আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এতক্ষণ দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ষবরণ উপলক্ষে গুলশানের শাহাবুদ্দিন পার্কের সামনের রাস্তায় আলপনা আঁকা চলছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাগর, বর্ষবরণ উপলক্ষে আলপনা আঁকা কেমন চলছে জানাবেন আমাদের। মালিহা, রাত পোহালেই বাংলা নববর্ষ 1432-এর শুরু, কিন্তু তার আগে থেকেই যে বাংলা নববর্ষের যে উৎসবের আমেজ তা কিন্তু ছড়িয়ে পড়েছে। শুধু এই গুলশানের এই সড়কটি নয়, পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন বড় বড় সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আলপনা আঁকার কাজ শুরু হয়েছে রাত 10টা থেকে এবং চলবে সারা রাত পর্যন্ত। আমরা যেটি দেখতে পেলাম যে আলপনা আঁকার এই উৎসবে আসলে সকল বয়সী বা সব শ্রেণী পেশার মানুষ আসলে অংশ নিয়েছেন। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু, কিশোর এবং যারা মধ্যবয়স্ক কিংবা বৃদ্ধ, সকল বয়সের মানুষই কিন্তু প্রচণ্ড উৎসাহে এবং আনন্দের সহিত আলপনা আঁকছেন। আলপনা আঁকা যদিও বাংলা সংস্কৃতির অনেক পুরাতন একটি ঐতিহ্য, কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষ করে নববর্ষ এবং বিভিন্ন উৎসব এবং পার্বণের সময় এই আলপনাগুলো আঁকা হয়। যদিও আগে আঁকা হতো শুধুমাত্র চালের গুঁড়ো করে সেটির মাধ্যমে রং তৈরির মাধ্যমে, কিন্তু বর্তমানে বিভিন্ন রঙের মধ্য দিয়ে আলপনা আঁকার কাজ চলছে। আমরা দেখতে পেয়েছি যে আলপনার মধ্য দিয়ে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান রয়েছে, যেখানে ইলিশ মাছ, ময়ূর কিংবা পায়রা এবং বিভিন্ন ধরনের নকশা সেটি আলপনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখানে এসে যে দেখতে পেলাম যে এই গুলশানের বিভিন্ন আশেপাশের এলাকার মানুষজন কিন্তু আলপনা আঁকা অংশ নিয়েছে। শুধুমাত্র শিল্পীরাই নয়, একদম রং তুলি দিয়ে একদম যারা কিনা কখনোই আসলে আলপনা আঁকেনি তারাও কিন্তু এই উৎসবের সঙ্গে তারাও যুক্ত হয়েছে। আমরা এখনও দেখছি যে এখনও আলপনা আঁকার কাজ চলছে এবং এটি রাতভর চলবে। তবে আগেই বলেছি যে আসলে এই আলপনা আঁকার মধ্য দিয়েই বাংলা নববর্ষের যে উৎসব এবং সেই উৎসবের যে আমেজ তা কিন্তু সকল মানুষের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। মালিহা, এতক্ষণ গুলশান থেকে জানছিলেন আলপনা আঁকার খবর। পহেলা বৈশাখকে বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নির্মাণ করা হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার সকালে প্রধান উপদেষ্টা বৌদ্ধ বিহারে গিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে রাখা বক্তব্যে সেনাবাহিনী প্রধান আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্প্রীতি ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এদেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। উপস্থিত অভ্যাগতদের উদ্দেশ্যে রাখা বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় শিক্ষা দীক্ষার প্রসারে বৌদ্ধ বিহারগুলো বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলায় জন্ম নিয়ে অতীশ দীপঙ্কর সুদূর চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রসারে কাজ করেছেন বলেও জানান তিনি। শান্তি ও সম্প্রীতির যে বাণী গৌতম বুদ্ধ বলে গেছেন, বর্তমান সরকার তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব।
আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ভবন নির্মাণ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সবাই মিলে বাংলাদেশ, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। রোববার দুপুরে শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসব অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এবার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে চৈত্র সংক্রান্তি উৎসবটি উদযাপন করা হচ্ছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ আলাদা 2 দিনের উৎসব নয়, সংক্রান্তির শেষ মুহূর্তে বৈশাখেরও আরম্ভ। তাই এবার 2 দিনের উৎসবকে বাংলা উৎসব 1432 নামে পালনের জন্য সকলকে আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। আয়োজনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সরকার এবং ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। রোববার রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ঘোষণার পর থেকেই নতুন দর কার্যকর হয়েছে বলে জানায় সংগঠনটি। নতুন ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল 852 টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। দেশের শিল্প খাতে ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC কার্যালয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং কেপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 31.50 থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে প্রতি ইউনিট 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 26শে ফেব্রুয়ারি BERCর গণশুনানিতে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকা লোকসান হবে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে করে ইসরায়েল ছাড়া বাকি দেশে ভ্রমণ করার পূর্বের শর্ত ফিরে আসলো পাসপোর্টে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি থেকে এই তথ্য জানা যায়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া এই চিঠিতে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। গণতন্ত্রের বিপরীতে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন নিয়ে তৈরি করছে ধোঁয়াশা। রোববার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থান এই সরকারকে বৈধতা দিয়েছে। সম্প্রতি এক উপদেষ্টার এমন মন্তব্যের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকারের বিকল্প জন আকাঙ্ক্ষা, ক্ষমতা দীর্ঘায়িত করবে এমন আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা শহীদ হয়নি। এই সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনে গণতন্ত্র ও ভোটাধিকার যে স্বপ্ন জনতা দেখেছিল সেটিকে অস্বীকার করা হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ভিন্ন 2টি তারিখ আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নিচ্ছে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তাহলে দেশে ইলেকশন কমিশন আছে কেন? যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য
যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা স্বীকার করছেন? রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং রেহানার ২ মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নেন। পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 8টি অভিযোগপত্র দাখিল এবং পরে মামলা করে দুদক। মডেল অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া 30 দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মেঘনা আলমের বাবার করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। গত 10 এপ্রিল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয়, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আটকাদেশ দেওয়া হয়েছে। পরে মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এদিকে মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে ও পুলিশি তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, অনেক চিহ্নিত সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে এসেছে, তবে তাদের জামিন সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। রকনউদ্দিনের রিপোর্ট। সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের প্রেক্ষিতে গেল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করলে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত। এ বিষয়ে আলোচনা সমালোচনা নিয়ে রোববার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, বিশেষ ক্ষমতা আইন বাতিলে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না, একটু সামগ্রিকতা দেখে সিদ্ধান্ত নিই। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক 7184টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল 5 আগস্টের পর জামিনের চিহ্নিত সন্ত্রাসীদের কারাগার থেকে বেরিয়ে আসা নিয়ে। সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে, অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলের ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে। শোনার পর আমরা আবার এটা আপিলে হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির বিষয় পর্যালোচনা করতে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্কফোর্সের প্রথম বৈঠক ছিল রোববার, যার প্রধান আইন উপদেষ্টাই। বৈঠকে চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে গতি আনা ও ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। তো এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে
তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে ডক্টর কামাল হোসেনের ল ফার্মের কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সদ্য সমাপ্ত বিনিয়োগ সামিট নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান তিনি। আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সামিটে এখন পর্যন্ত বিদেশি 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে 31,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টার সাথে রবিবার বিডা ও বেজার কর্মকর্তাদের সাথে বৈঠকে দেশে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে। তবে নেপালের জন্য নতুন করে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশকে 1000 শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। এই হাসপাতালটি রংপুরে স্থাপিত হবে। চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন উপহার হিসেবে এই হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে চীন সরকার। তিনি জানান, রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা সেবা নিতে পারবেন। আহতদের পুনর্বাসনে চীন সরকার এটি সহায়তা হিসেবে দিচ্ছে। গাজীপুরের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এখনও বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর 2:30টার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছার পর একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন গিয়ে বগি উদ্ধারে কাজ করছে। সোমবার সকাল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।